আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজি সুমন স্যার, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি। আজকে তোমাদের অনলাইন একটা ক্লাস, যথারীতি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার বিষয়ের একটা ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের আজকের ক্লাসটা মূলত একটু দেখে নিতে পারো। আজকের ক্লাসটা হচ্ছে ক্লাস 9 এবং 10-এর জন্য ইংলিশ সেকেন্ড পেপার এবং গ্রামার অংশ। আজকে তোমাদেরকে আমি দেখাবো ট্যাগ কোশ্চিন। আমরা কি করে খুব সহজ উপায়ে ট্যাগ কোশ্চিনগুলো খুব দ্রুত করে ফেলতে পারি। এবং আমরা এখান থেকে অল্প কিছু রুলসের মধ্যে, খুব অল্প রুলসের মধ্যে আমরা কিন্তু এই ট্যাগ কোশ্চিনের নিয়মগুলো শিখে নিতে পারি। তো চলো আমরা ট্যাগ কোশ্চিনে যাওয়ার আগে আসলে এই ট্যাগ কোশ্চিনটা কী এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ট্যাগ কোশ্চিনটা কী চলো একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চিনের একটা সংজ্ঞা আমি আমার নিজের মতো করে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি। দেখো আমরা একটু তাহলে দেখি। ট্যাগ কোশ্চিন হচ্ছে বাস্তব জীবনে কথা বলার সময় আমরা অনেক সময় দেখো সেন্টেন্স এর শেষে শ্রোতার কয়েকটা বিষয় লক্ষ্য করো। একটা হচ্ছে মন্তব্য, তারপরে আছে স্বীকৃতি বা সমর্থন চাই। তো এইগুলো আমরা কিন্তু বাস্তব জীবনে কথা বলার সময় এই বিষয়গুলো কথোপকথনের সময় আমরা কিন্তু চাই। এই জন্য আমরা কোনো বাক্য বলার পরে সেই বাক্যের শেষেই দেখো কিছু জিজ্ঞাসা করি। হয়তো শ্রোতাকে কিছু জিজ্ঞাসা করলাম, অর্থাৎ প্রশ্নবোধক অংশ কিন্তু আমরা এখানে তাদের জন্য কিছু প্রশ্ন রেখে দিই, অর্থাৎ শেষে প্রশ্নবোধক জুড়ে দিই। আর এই জুড়ে দেওয়া এরূপ প্রশ্নকেই আসলে ট্যাগ কোশ্চিন বলছি আমরা। তো ট্যাগ কোশ্চিন মূলত আমাদের তাহলে কি হচ্ছে, আমরা যখন কথা বলছি শ্রোতার সঙ্গে, তাহলে শ্রোতার অনেক সময় মন্তব্য, স্বীকৃতি বা সমর্থন এই বিষয়গুলো আমরা যখন প্রত্যাশা করি, তাই আমরা কি করি, প্রশ্নের শেষে আমরা কিন্তু আমাদের ওই বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে দিই বা প্রশ্নবোধক কিছু কথা আমরা বলি। সেটাকে আমরা আসলে ট্যাগ কোশ্চিন বলছি। আসলে আমরা যদি ওয়ার্ড এর দিকে দেখি, ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া প্রশ্ন। তো জুড়ে দেওয়া প্রশ্ন তার মানে হচ্ছে একটা সেন্টেন্সের শেষে আমরা যদি কোনো প্রশ্ন জুড়ে দিই, আসলে সেটাই হয়ে যাবে ট্যাগ। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটু দেখে নিই ট্যাগের প্রকারভেদগুলো একটু দেখবো আমরা। কাইন্ডস অফ ট্যাগ, তোমরা জানো যে কি ট্যাগ কোশ্চিন দুই প্রকার। কাইন্ডস অফ ট্যাগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি অ্যাফার্মেটিভ ট্যাগ এবং নেগেটিভ ট্যাগ। আসলে এটা হ্যাঁ বোধক এবং না বোধকের ভিত্তিতেই ট্যাগগুলো করা হয়েছে। তো অ্যাফার্মেটিভ ট্যাগটা আসলে কেমন হবে, দেখো এখানে অক্সিলারি ভার্ব থাকবে প্রথম অংশে, তারপরে থাকবে প্রোনাউন। অবশ্যই আমরা এখানে কিন্তু সবসময় প্রোনাউন ইউজ করব। নাউনের ক্ষেত্রেও নাউন যদি সাবজেক্ট হিসেবে, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন থাকে, তারপরে আমরা তার প্রোনাউন ইউজ করব। এবং যেহেতু এটা একটা প্রশ্নবোধক বা প্রশ্ন, ট্যাগ কোশ্চিন বলা হচ্ছে, এই জন্য আমরা এই যে কোশ্চিন মার্কটা আমরা শেষে ইউজ করব। এবার নেগেটিভ ট্যাগের দিকে আমরা দেখি, অক্সিলারি ভার্ব উইথ নট। এখানে দেখো পার্থক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগে অক্সিলারি ভার্ব শুধু থাকবে, আর নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে আমরা পাচ্ছি যে কি অক্সিলারি ভার্ব উইথ নট। যখন আমরা অক্সিলারি ভার্ব উইথ নট পাচ্ছি, আমরা এটাকে তখন নেগেটিভ ট্যাগ বলছি। এবং দেখো এই ক্ষেত্রেও প্রোনাউন এবং শেষে গিয়ে ইন্টারোগেশন মার্ক আমরা কিন্তু ইউজ করতে পারি বা ইউজ করতে হবে আমাদেরকে। তো এই ছিল আমাদের হচ্ছে ট্যাগ কোশ্চিনের দুইটা প্রকারভেদ। এখন আমরা একটু আসবো, দেখো আমরা অক্সিলারি ভার্ব, একটা সিম্পলি অক্সিলারি ভার্ব থাকলে আমরা তো বুঝতে পারছি সেটাকে রাখবো। সাহায্যকারী ভার্ব তোমরা জানো অনেক ধরনের সাহায্যকারী ভার্ব আছে। ভার্বের প্রকারভেদের মধ্যে আমরা সাহায্যকারী ভার্ব এবং আমরা অনেকটাই এর আগে অনেক ব্যবহারও করেছি সাহায্যকারী ভার্বগুলো। আমরা একটা লিস্টও নিয়ে নেব কিছুক্ষণ পরে। কিন্তু এখানে দেখো অক্সিলারি ভার্ব উইথ নট, কিছু সাহায্যকারী ভার্বের সঙ্গে নট যুক্ত করতে হবে। এবং প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে কি এই নটগুলো আমরা আসলে শুধুমাত্র সাহায্যকারী ভার্বের সঙ্গে নটটা পূর্ণরূপে রাখি না। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে মূলত এটাকে আমাদের একটা সংক্ষিপ্ত রূপে লিখতে হয়। তো আমরা এখন চলে যাব যে কীভাবে আমরা অক্সিলারি ভার্বের সঙ্গে পূর্ণরূপে পূর্ণরূপ থেকে আমরা সংক্ষিপ্ত আকারে নটটা ইউজ করতে পারি অক্সিলারি ভার্বের সঙ্গে। আমরা একটা লিস্ট দেখব। দেখো তোমাদের আমি লিস্ট দেখাচ্ছি। সেটা হচ্ছে নট ফ্রম সহ প্রয়োজনীয় অক্সিলারি ভার্বস এর পূর্ণাঙ্গ ও সংক্ষিপ্ত রূপ। তো আসলে পূর্ণাঙ্গ রূপটা আমরা দেখব। দেখো এই কলামটাতে আমরা পূর্ণাঙ্গ রূপগুলো দেখছি এবং এখানে আমরা সংক্ষিপ্ত রূপগুলো পাচ্ছি। তো আমরা এখন মূলত কিভাবে তোমরা জানো, তারপরে আমি একটু দেখাচ্ছি। কয়েকটা বিষয় এখানে আছে যেগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, না হলে আমাদের ভুল যাওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরো এই যে আমরা ডু নট হচ্ছে পূর্ণাঙ্গ রূপ, আমরা এটাকে ডন্ট করে সংক্ষিপ্ত রূপ করে ফেলছি। তো মূলত আমাদের হচ্ছে একটা সাহায্যকারী ভার্বের সঙ্গে নট যুক্ত করার সময় আমরা যেটা করি, সেটাকে এনটাকে রাখি, একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিই এবং হচ্ছে টি করি। তোমরা দেখেছো আমাদের
ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশনের ক্লাসে আমি এই বিষয়টা শিখিয়েছিলাম যে কি দুইটা শব্দকে কিভাবে কন্ট্রাকশন করে আমরা একটা শব্দে তৈরি করে ফেলতে পারি। দেখো এখানে ডু নট দুইটা শব্দ, বাট আমরা এখানে কিন্তু ডন্ট একটা শব্দে রূপান্তরিত করতে পারি। তো এইভাবে আমরা কিন্তু এটা পাংচুয়েশনের একটা ব্যবহার, দেখো অ্যাপোস্ট্রফির একটা ব্যবহার, তাই না, তোমরা দেখতে পাচ্ছ। তারপর দেখো একইভাবে ডাজ নট আমাদের হয়ে যাচ্ছে ডাজন্ট, আবার দেখো ডিড নট হয়ে যাচ্ছে ডিডন্ট। এবং তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবা যে কি অ্যাম নট এখানে কিন্তু আসলে অ্যামড হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, এটা হচ্ছে গ্রামারের স্বীকৃত নিয়ম, হচ্ছে আমাদেরকে আর্নড করতে হবে অথবা দেখতে পাচ্ছ তোমরা এইন্ড করতে হবে, তাই না। তো অ্যাম নটের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই জরুরি। তারপরে দেখো ইজ নট আমাদের সহজভাবে আগের মতো করেই আমরা কিন্তু ইজন্ট করে ফেলতে পারি। একইভাবে দেখো আর নট আর্নড, ওয়াজ নট ওয়াজন্ট, ওয়ার নট ওয়ারেন্ট। একইভাবে দেখো আমরা করে যাচ্ছি হ্যাভ নটের ক্ষেত্রেও তাই, হ্যাজ নট হ্যাড নট। ক্যান নটের ক্ষেত্রে দেখো একটু আমরা এখানে বুঝতে হবে ক্যান নট। তো সাধারণত শব্দটা আসলে ক্যান নটটা আমরা এভাবে স্পেস দিয়ে ইউজ করি না, আমাদের থাকে যে কি স্পেস ছাড়াই এভাবে আমাদেরকে পূর্ণরূপ লিখতে হয়। পরীক্ষায় যখন আমরা লিখি তখন এভাবে লিখতে হয়, এটাতে আসলে মাঝে স্পেস হয় না। তো এই পূর্ণাঙ্গ রূপটাকে যদি আমরা সংক্ষেপে লিখতে চাই তাহলে এখানে সিঙ্গেল একটা এন ইউজ করতে হচ্ছে, দুইটা এন না। হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখতে হবে। এছাড়া দেখো কুড নট, কুডন্ট, শ্যাল নট। এখানে আমরা একটু দেখব শ্যাল নট, এই যে এটা একটু চেঞ্জ আসছে, দেখো সরাসরি কিন্তু আমাদের আগের মতো করে শ্যাল্ট হচ্ছে না, এখানে শ্যান্ট করতে হচ্ছে, তাই না। তো এই ব্যতিক্রম বিষয়গুলো, যেমন ধরো শ্যাল নটের ক্ষেত্রে এই ব্যতিক্রম বিষয়টা তোমাদেরকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তারপরে দেখো শুড নটের ক্ষেত্রে আগের মতো করে আছে। আর উইল নটের বিষয়টা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, সেটা হচ্ছে উইল নট। খেয়াল করো পূর্ণরূপ হচ্ছে উইল নট, আমরা এখানে ওন্ট করছি, তাই না, এটা হচ্ছে স্বীকৃত রূপ, আমাদেরকে এটাই ব্যবহার করতে হবে। তুমি কিন্তু ভুল করে যদি উইলন্ট করে ফেলো তাহলে কিন্তু হবে না, আমাদেরকে ওন্ট ইউজ করতে হবে। আচ্ছা দেখো উড নট, তাহলে আমরা করছি উডন্ট। আবার দেখো মে নট, মেন্ট। একইভাবে কিন্তু আমরা এগুলো কমপ্লিট করতে পারি। দেখো এখানে যতগুলো আছে আমরা শেষ পর্যন্ত যা আছে আমরা কিন্তু এভাবেই সহজেই আমরা সংক্ষিপ্ত রূপগুলো করে নিতে পারি, ঠিক আগের মতো করেই। আচ্ছা, আমরা এখন দেখে নিলাম তাহলে আমাদের প্রয়োজনীয় যেই সাহায্যকারী ভার্বগুলো, অক্সিলিয়ারি ভার্বগুলো দরকার ছিল সেইগুলোর পূর্ণাঙ্গ রূপ এবং সংক্ষিপ্ত রূপ। মনে রাখো আমাদের অ্যাফার্মেটিভ ট্যাগ হোক আর নেগেটিভ ট্যাগ হোক, যখনই আমাদের যদি নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে যদি ট্যাগটাকে নেগেটিভ করতে হয় তাহলে দেখো এখানে আমরা রুলস তো পাচ্ছি, অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে আমরা যখন নট যুক্ত করব, এই নটটা অবশ্যই যে সংক্ষিপ্ত আকারে বা সংক্ষিপ্ত রূপ যেটা আমরা পাচ্ছি সাহায্যকারী ভার্বের সঙ্গে সংক্ষিপ্ত রূপ, সবসময় আমরা এটা ব্যবহার করব। তো এবার আমরা একটু রুলসের দিকে যাব, যেটা আসলে কীভাবে আমরা সহজে কিছু রুলস দিয়ে ট্যাগ কোশ্চেন চ্যাপ্টারটাকে খুব শিখে ফেলতে পারি খুব সহজেই। দেখো আমরা রুলসের ক্ষেত্রে আমি মোটামুটি এখানে তোমাদেরকে 12 থেকে 13টার মতো রুলস শেখাবো আজকে, এবং এর মাধ্যমেই আমরা কিন্তু খুব দ্রুত ট্যাগ কোশ্চেনগুলো শিখে ফেলতে পারি। এবং প্রায় আমাদের বিগত বছরের পরীক্ষাতে আসা বিষয়গুলো যদি তোমরা প্র্যাকটিস করতে থাকো এটা শেখার পরে, তাহলে দেখবা যে কি মোটামুটি এগুলো খুব ইজি হয়ে গেছে এবং খুব সহজ মনে হচ্ছে। আজকে আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি শেষে, এটা হোমওয়ার্ক হিসেবে দেবো, এবং ওইটা কিন্তু আমি একটা বোর্ড প্রশ্ন থেকেই সিলেক্ট করে নিয়ে আসছি। তো ট্যাগ কোশ্চেনের প্রথম যে নিয়মটা, এটা একটা বেসিক নিয়ম। দেখো প্রদত্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে বাক্য তো অবশ্যই আমাদের একটা সেন্টেন্স তো আসলে অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাই না। তো দেখো প্রদত্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ। বাক্য যদি অ্যাফার্মেটিভ হয়, খেয়াল করো বাক্য এই কথাটা ভালো করে, প্রদত্ত বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তবে ট্যাগ হবে নেগেটিভ। তার মানে নেগেটিভ ট্যাগ আমাদেরকে অবশ্যই অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে নট যুক্ত করতে হবে, এটাই হচ্ছে বিষয়। আর এখানে পাশাপাশি বিষয়টা একসঙ্গে আমরা করে ফেলি। দেখো আর বাক্যটি যদি নেগেটিভ হয় তবে ট্যাগ করতে হবে অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ ট্যাগ মানে আমাদেরকে শুধুমাত্র সাহায্যকারী ভার্ব ব্যবহার করতে হবে, নট ব্যবহার করা যাবে না। তো আমরা আসলে তো চিনতে পারবো বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। চলো আমরা এক্সাম্পলসের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে একটা এক্সাম্পল আমি পরীক্ষাতে যেভাবে থাকে আর কি, সেইভাবে আমি একটা প্রশ্ন, একটা স্টেটমেন্ট বা একটা সেন্টেন্স নিয়ে আসছি। ঠিক এরকমভাবেই একটা সেন্টেন্স, এরকমভাবেই সেন্টেন্সগুলো পরীক্ষাতে থাকে। 5 মার্কসের যেহেতু 5 মার্কস, কিন্তু সেন্টেন্সগুলো আসলে এভাবেই থাকে। দেখো এখানে বলা হচ্ছে রোহান ওয়াজ স্টাডিং ওয়েল, এবং একটা কমা ইউজ করে দেখো একটু ফাঁকা রেখে শেষে গিয়ে তোমাদের ইন্টারোগেশন মার্কটা ব্যবহার করা হয়েছে। তো আমরা তাহলে এভাবেই পরীক্ষাতে যদি থাকে তাহলে আমরা লিখব কীভাবে, উত্তরটা লিখতে পারি কীভাবে। দেখো আমরা ওই প্রশ্নটা
যেই সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা আমরা এই পর্যন্ত পরীক্ষার খাতায় কিন্তু লিখব, ঠিক আছে। তারপরে আমরা দেখব যে কি আমরা যে রুলসটা আজকে শিখলাম সেটা হচ্ছে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ, আর তোমাদেরকে দেখালাম যে কি নেগেটিভ ট্যাগ হচ্ছে সাহায্যকারী ভার্ব উইথ নট, আর যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তো আমরা যদি এই বাক্যটা একটু বিবেচনা করি, দেখো রোহান ওয়াজ স্টাডিং ওয়েল, বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগটা করতে হবে আমাদের নেগেটিভ। তার মানে তোমাকে অবশ্যই পরীক্ষাতে এইটুকু অংশ লিখতে হবে, কমা পর্যন্ত লিখতে হবে, এবং তারপরে তোমাকে কি হবে প্রশ্নটা জুড়ে দিয়ে তুমি কি বানাতে চাও ট্যাগটা সেটা দেখো। এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ট্যাগটা করতে হবে নেগেটিভ, তার মানে সাহায্যকারী ভার্বের সঙ্গে নট যুক্ত করতে হবে। আমি দেখো এখানে ওয়াজ নট করছি, তাহলে ওয়াজটা কোথায় পেলাম? বাক্য যদি দেখো রোহানের পরে এখানে ওয়াজ সাহায্যকারী ভার্ব আছে, তাহলে এর সঙ্গে যদি আমরা নট যুক্ত করি, কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম যে কি আমরা সাহায্যকারী ভার্ব এর সঙ্গে নট যুক্ত করলে সংক্ষিপ্ত ফ্রম ওয়াজ নট এরকম হয়, তাই না, ওয়াজন্ট। আর তারপরে ব্যবহার করেছি প্রোনাউন, দেখো রোহানের জন্য আমরা ব্যবহার করেছি প্রোনাউন। আসলে ট্যাগ কোশ্চেনে সবসময় আমরা কিন্তু প্রোনাউনই ব্যবহার করব, এখানে সাবজেক্ট যা থাকবে সে অনুযায়ী আমরা একটা প্রোনাউন ব্যবহার করব, এবং লাস্টে আমরা একটা ইন্টারোগেশন মার্ক দিব। দেখো আমাদের ট্যাগ হয়ে গেছে, জাস্ট তোমাদেরকে এইটুকু অংশই আমাদের তৈরি করার বিষয় ছিল আর কি। তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। বার্ডস ক্যানট সুইম, পাখিরা সাঁতার কাটতে পারে না। তুমি এখানে লক্ষ্য করো, এখানে একটা সাহায্যকারী ভার্ব আছে ক্যান নট, এবং নট যুক্ত করা আছে, তার মানে বাক্যটা হচ্ছে আমাদের নেগেটিভ। এখন আমাদেরকে তাহলে ট্যাগটা করতে হবে অ্যাফার্মেটিভ। যথারীতি আমি কিন্তু বার্ডস ক্যানট সুইম এই পর্যন্ত আমরা পরীক্ষার খাতায় লিখে নিব, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে নেগেটিভ স্টেটমেন্ট, মানে বাক্যটা নেগেটিভ, তাহলে ট্যাগ করবো অ্যাফার্মেটিভ। তার মানে আমাদেরকে এই নটটা যদি শুধু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে দেখো ক্যান ইউজ করছি, আর বার্ডস যেহেতু একটা প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে সেজন্য আমরা দে ব্যবহার করছি, ঠিক আছে। সাবজেক্ট ব্যবহারের নিয়মগুলো একটু পরে আসবে, দে ব্যবহার করছি, তাহলে ক্যান দে, আমাদের উত্তরটা হচ্ছে ক্যান দে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের যথারীতি 1 নম্বর যে রুল ওয়ানটা আমরা শেষ করলাম। চলো আমরা রুল 2 একটু দেখার চেষ্টা করি। রুল 2 আছে দেখো রিকোয়েস্ট, তোমরা জানো অনুরোধ, বাচক বাক্যে ট্যাগ হিসেবে দুইটা বিষয় মনে রাখতে হবে, কুড ইউ এবং দেখো কুডন্ট ইউ, তাই না, কুড ইউ অথবা কুডন্ট ইউ ইউজ করতে হবে। তো এখন তুমি বাক্যটা অনুরোধ বুঝবা কী করে, রিকোয়েস্ট বা অনুরোধ বুঝবা কী করে, এটা এরপরে এটা তুমি 2 পাচ্ছ। রুল 3তে গিয়ে বিষয়টা একটু সমস্যা হতে পারে তোমার, তো আমি রুল 2 এই বিষয়টা ক্লিয়ার করে যাচ্ছি, এবং রুল 3তে গিয়ে বিষয়টাকে আরেকটু তোমাদের কাছে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো মনে রাখো এখানে শুধুমাত্র অনুরোধমূলক বাক্য মানে রিকোয়েস্ট। তো রিকোয়েস্টমূলক বাক্যে আমরা মূলত একটা শব্দ পাই, সেই শব্দটা তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখো প্লিজ, তাই না। আবার পরের বাক্যের ক্ষেত্রে দেখো এখানেও গিয়ে আছে প্লিজ। তো এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব কি বাক্যটা রিকোয়েস্ট, তাই না। তো রিকোয়েস্টমূলক বাক্যে সাধারণত তুমি প্লিজ দেখে চিনবা, এইটুকু মনে রাখো তাহলেই হবে। তো আমরা দেখো যথারীতি কমপ্লিট করার চেষ্টা করি। দেখো প্লিজ হেল্প মি, আমাদের সেন্টেন্সটা এরকম আছে, প্লিজ হেল্প মি, পরীক্ষাতে এভাবেই সেন্টেন্সটা থাকবে, এরকম সেন্টেন্স থাকবে। তো আমরা কী করবো, যথারীতি প্লিজ হেল্প মি কমা পর্যন্ত লিখবো, এটা আমাদের পরীক্ষার খাতাতেও লিখতে হবে। শুধুমাত্র উত্তর লিখে দিলেও কিন্তু এক্ষেত্রে অনেক সময় অনেক টিচার নেয়, আবার অনেক টিচার এক্ষেত্রে কিন্তু নিতে চায় না উত্তরগুলো। তো পুরোটাই আমরা লেখার চেষ্টা করব, প্লিজ হেল্প মি। তারপরে দেখো আমরা এক্ষেত্রে কী করতে পারি, উত্তর হিসেবে কুড ইউ অথবা কুডন্ট ইউ, তাই না, কুড ইউ অথবা কুডন্ট ইউ। এখানে তোমাদের মনে হতে পারে কি স্যার বাক্যটা এখানে অ্যাফার্মেটিভ আছে, আমরা নেগেটিভ নিলাম। তো আসলে এই জায়গাটাতে রিকোয়েস্টমূলক বাক্যের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ নেগেটিভের বিষয়টা এখানে ভ্যারি করে না, তুমি যে কোনোটা লিখে দিতে পারো। এখানে কুডন্ট ইউ আছে, আমি লিখেছি কুডন্ট ইউ, তুমি যদি এখানে কুড ইউ লিখে দাও তাও উত্তরটা হয়ে যাবে, হ্যাঁ, মানে অর্থটা যেহেতু ঠিক থাকে উত্তর হয়ে যাবে। আবার দেখো ওপেন দ্য ডোর প্লিজ, এখানে দেখো প্লিজ থাকার কারণে বাক্যটা কী হয়ে গেছে, রিকোয়েস্টমূলক সেন্টেন্স হয়ে গেছে বা অনুরোধমূলক সেন্টেন্স। তো আমরা কী করতে পারি, দেখো ওপেন দ্য ডোর লিখবো, তারপরে প্লিজ পর্যন্তও লিখবো, লেখার পরে দেখো কুড ইউ অথবা কুডন্ট ইউ। আমাদের মেইন বিষয়টা হচ্ছে কি আমরা যদি অনুরোধ বুঝতে পারি তাহলে ট্যাগ হিসেবে কুড ইউ অথবা কুডন্ট ইউ ব্যবহার করব। তো চলো আমরা একই ধরনের নিয়ম 3 নম্বর নিয়মটা একটু পড়ি, তাহলে বুঝতে পারবো, বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো আমি আলাদা করে দিয়েছি অর্ডার আদেশ, এবং তারপরে আছে উপদেশ। তাহলে আমরা এর আগে পেলাম রিকোয়েস্ট বা অনুরোধমূলক সেন্টেন্স পেয়েছি রুল 2তে, এবার রুল 3তে আমরা পাচ্ছি গিয়ে দেখো অর্ডার আদেশ পাচ্ছি আর উপদেশ পাচ্ছি। তো এই ক্ষেত্রে অবশ্যই আদেশ উপদেশের ক্ষেত্রে তোমরা জানো প্লিজ কথাটা থাকবে না, তাহলে এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ট্যাগ করতে হবে উইল ইউ অথবা ওন্ট ইউ। এক্ষেত্রেও আমি তোমাদেরকে বলবো যে কি নেগেটিভ অ্যাফার্মেটিভের বিষয়টা এখানে কিন্তু মুখ্য না, তুমি যে কোনো একটা উত্তর হিসাবে লিখতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো ডোন্ট রান ইন দ্য সান, আমাদের প্রশ্নটা এমন আছে ডোন্ট রান ইন দ্য সান, তাহলে আমরা দেখো এখানে উইল ইউ শুধুমাত্র উইল ইউ লিখে দিয়েছি, তাই না। আবার কিপ সাইলেন্ট হেয়ার,
এখানে নীরব থাকো। দেখো আমি কিন্তু ওন্ট ইউ করেছি, তুমি এখানে উইল ইউ করতে পারতা, আবার এখানেও কিন্তু তুমি ওন্ট ইউ করতে পারতা। তো এখানে অ্যাফার্মেটিভ নেগেটিভের বিষয়টা নাই, এখানে শুধুমাত্র আমরা যা করব সেটা হচ্ছে আমরা শুদ্ধ উত্তরটা এখানে লিখতে পারছি কিনা, আর বাক্যটা আমরা যে আদেশমূলক বাক্য বা অর্ডার নাকি অ্যাডভাইস আমরা এইটা বুঝতে পারছি কিনা সেটাই কিন্তু আমাদের মেন বিষয়। এর সঙ্গে কিন্তু দেখো প্লিজ কথাটা যদি থাকতো এই বাক্যগুলোর মধ্যে তাহলে কিন্তু সেটা অনুরোধ হয়ে যেত, তাই না? তাহলে আশা করছি তোমাদের রুল 2তে যেই রিকোয়েস্টমূলক সেন্টেন্স ছিল সেখানে, আর রুল 3তে আমরা ওয়াজার অ্যান্ড অ্যাডভাইস দিয়ে যে সেন্টেন্সগুলো এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা থাকছে না আপাতত। তো চলো আমরা পরবর্তী রুলসে একটু যাই। রুল 4-এ দেখো খুব মজার বিষয়, লেট আস আর হচ্ছে লেটস। তো এখানে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, লেট আস এবং লেটস আসলে দুইটা বিষয় কখনো আলাদা না, একই বিষয়। লেটাসের সংক্ষিপ্ত রূপ কিন্তু লেটস হয়, লেটাসের সংক্ষিপ্ত রূপই লেটস। তো এটা দিয়ে যদি বাক্য শুরু হয়, ভালো করে আমরা একটু বুঝি রুলসটা কী বলতে চেয়েছি। দেখো লেটাস বা লেটস দ্বারা বাক্য শুরু হলে প্রস্তাব বা পরামর্শ বোঝাই, তাই না? এক্ষেত্রে ট্যাগ হিসেবে একটাই, লক্ষ্য রাখো শুধুমাত্র শ্যাল উই ব্যবহার করলে আমাদের কিন্তু ট্যাগটা শেষ হয়ে যাবে। লেটাস বা লেটস দিয়ে যে সেন্টেন্সগুলো যুক্ত হবে মানে শুরু হবে সেই সেন্টেন্সের ট্যাগ হিসেবে যদি শ্যাল উই বসাই, সব ক্ষেত্রেই শ্যাল উই বসাই হয়ে যাবে কিন্তু। দেখো এখানে বলা হচ্ছে লেটাস গো দেয়ার, চলো সেখানে যাই। আমরা কি করেছি দেখো, লেটাস গো দেয়ার এবং কমা দিয়ে আমরা শ্যাল উই বসিয়ে দিয়েছি, উত্তর হয়ে গেছে। একই ধরনের সেন্টেন্স পরেটা দেখো, লেটাস গো টু স্কুল, একইভাবে আমরা করতে পারছি লেটাস গো টু স্কুল এবং শ্যাল উই। তার মানে আমরা যদি এই যে ধরো এখানে লেটস দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, খেয়াল করো লেটস দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, আবার এখানে লেটাস দিয়ে শুরু হয়েছে সেন্টেন্সটা, তো আমরা সেই ক্ষেত্রে উত্তর হিসেবে শুধুমাত্র শ্যাল উই ইউজ করছি, হয়ে যাচ্ছে। তো আমরা পরবর্তী রুলসে যাচ্ছি, এর সঙ্গে মিল রেখে একটা রুলস রেখেছি তোমাদের জন্য, একটু ভালো করে খেয়াল করো। ওখানে লেট আস ছিল কিন্তু এখানে লেটের পরে অন্য অবজেক্ট আসছে, দেখো এখানে লেট হিম, তারপরে আসছে লেট হার, লেট মি, লেট দেম, লেট ইট। তো লেটের পরে তো আসলে অনেক অবজেক্ট হয়, এই অবজেক্টগুলো ওখানে লেট আস ছিল অথবা লেটস, আর এখানে কিন্তু আমরা অন্যান্য অবজেক্টগুলো পাচ্ছি। তো লেটের ক্ষেত্রে যদি অন্য অবজেক্টগুলো দিয়ে লেটের পরে এভাবে যদি সেন্টেন্সগুলো শুরু হয় তাহলে আমরা কিন্তু ট্যাগ হিসেবে উইল ইউ ব্যবহার করব, জাস্ট একটাই মনে রাখলেই হবে, উইল ইউ, তাই না? তাহলে দেখো লেট দেম ডু দেয়ার ওয়ার্ক, তাহলে আমরা কি করতে পারছি, উইল ইউ। আবার দেখো পরবর্তী সেন্টেন্সটা আছে লেট দেম ডিসকাস দ্য ম্যাটার, চলো বিষয়টি আলোচনা করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি দেখো লেট হিম ডিসকাস দ্য ম্যাটার, তাকে বিষয়টা আলোচনা করতে দাও। আবার আমরা পরবর্তী সেন্টেন্সটা লিখছি লেট হিম ডিসকাস দ্য ম্যাটার, একইভাবে রাখছি এবং উত্তর হিসেবে আমরা দিয়ে দিচ্ছি উইল ইউ, তাই না? হয়ে যাচ্ছে আমাদের। তো প্রিয় শিক্ষার্থী, চলো আজকে আরও কয়েকটা রুলস আমরা দেখে নিই, দিয়ে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারি। 5 মার্কস, তোমরা জানো তোমাদের এখানে 5 মার্কসের এই চ্যাপ্টারটা আছে। তো আর কয়েকটা রুলস আছে, আমরা দ্রুত শেষ করে দিব। তো রুল 6-এ দেখো সাবজেক্ট হিসেবে ইট দেয়ার অন, লক্ষ্য রাখো ইট দেয়ার অন সাবজেক্ট হিসেবে যদি এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকে তাহলে কিন্তু এদের প্রোনাউন হিসেবে আমাদেরকে সেগুলোই ব্যবহার করতে হবে। মানে প্রোনাউনের জায়গায় আমরা কিন্তু দেখো এখানে দেয়ার, এখানে আমরা ইট, এখানে ওয়ান, এইগুলোতে আমরা প্রোনাউন হিসেবে এগুলোই ব্যবহার করবো। আমরা একটু লক্ষ্য রাখি, দেয়ার লিভড এ কিং, রাজা বাস করতো, তাহলে দেখো আমরা দেয়ার লিভড এ কিং, আমরা এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখি, এই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো সাহায্যকারী ভার্ব নাই। তোমরা জানো যে কি আমাদের দুইটা টেন্সের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব আমরা পাই না, এক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কোনো সাহায্যকারী ভার্ব পাই না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করব, এটা দেখো ভার্বের দিকে যদি আমরা একটু খেয়াল করি, ভার্বটা পাস্ট ফর্মে আছে, তাই না? তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা সাহায্যকারী ভার্ব আমাদের টেন্সের ক্ষেত্রে থাকে না, কিন্তু বাক্যটাকে যদি আমরা ওই টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই বা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কিন্তু আমরা এখানে সাহায্যকারী ভার্ব ডিড নিতে হবে, তাই না? তাহলে দেখো দেয়ার লিভড এ কিং, আমি এখানে নিয়েছি ডিড, আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ ছিল আমরা নট ইউজ করেছি, তাহলে ডিডন্ট। আর দেখো প্রোনাউন হিসেবে এখানে দেয়ার ছিল, আমরা এই দেয়ারটাকেই কিন্তু এখানে নিয়ে আসছি এবং ইন্টারোগেশন মার্কটা যথারীতি দিয়ে দিয়েছি। আবার ইট ওয়াজ এ নাইস ডে, তাহলে দেখো এটা ইজ আছে, তাহলে আমরা ইজন্ট করলাম আর ইটকে প্রোনাউন হিসেবে নিলাম এখানে। আবার অন শুড ডু ওয়ান্টস ডিউটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুড আছে সাহায্যকারী ভার্ব, আমরা বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে শুডের সঙ্গে নট যুক্ত করে শুডন্ট করলাম। আর দেখো অনটা এখানে সাবজেক্ট, একেই আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করেছি। তাহলে আমরা খুব সহজেই এই তিনটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইট, দেয়ার এবং অন, যদি সাবজেক্ট এর জায়গায় থাকে তাহলে আমরা সেগুলোকে প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারি। চলো আমরা রুল 7-এ আসি। বাক্যে
কিছু বিষয় কিছু শব্দ থাকতে পারে যে শব্দগুলোর কারণে আমাদের বাক্যটা নেতিবাচক হয়ে যায়, মানে নেগেটিভ হয়। তো কী কী শব্দ থাকতে পারে আমরা একটু দেখে নিই। দেখো বাক্যে থাকতে পারে নোবডি, খেয়াল করো, নোবডি থাকতে পারে, নোবডি, তারপরে নেভার, ফিউ, লিটল, নান, নো ওয়ান, নাথিং। তারপরে আমরা পাচ্ছি নাইদার, স্কার্টসলি, বিয়ারলি, হার্ডলি, সেলডাম, হার্ডলি এভার। এইগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, নট না থেকেও যদি এই শব্দগুলো আমরা পাই, তাহলে বাক্যগুলো আমরা নেগেটিভ হিসেবে বিবেচনা করব এবং ট্যাগ করব অ্যাফার্মেটিভ। তাহলে দেখো হাবিব হার্ডলি ইভার কামস হেয়ার। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, শব্দটা নেতিবাচক শব্দ পাচ্ছি হার্ডলি ইভার, তাই না? তাহলে বাক্যটা অবশ্যই কি হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তাহলে আমরা দেখো হাবিব হার্ডলি ইভার, আমরা এখানে পাচ্ছি ভার্ব কামস, কিন্তু এটা সাহায্যকারী ভার্ব না যে কি আমরা এটা দিয়ে কাজ করতে পারি। তো আমরা যদি কামসের দিকে একটু দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হাবিব অনুযায়ী সেটা হচ্ছে মূল ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে, তাই না? এস যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে আমরা এখানে জানি যে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকলে বাক্যটা নেগেটিভ করার ক্ষেত্রে ডু নট অথবা ডাজ নট নিতে হয়। তো আমাদের সেই সমস্যা এখানে নাই, কারণ বাক্যটা নেগেটিভ এখানে আছেই। তাহলে আমরা কি করতে পারি, সরাসরি ডাজ নিতে পারি, যেহেতু অ্যাফার্মেটিভ ট্যাগ করতে হবে বাক্য নেগেটিভ থাকার কারণে। ডাজ নিলাম এবং হাবিবের জন্য প্রোনাউন হিসেবে দেখো হি নিয়েছি, আর যথারীতি আমরা ইন্টারোগেশন মার্কটা এখানে বসিয়ে দিয়েছি, উত্তর হয়ে গেছে। আবার দেখো নাইদার, দেখো নাইদার থাকার কারণে বাক্যটা কিন্তু নেগেটিভ হয়ে গেছে। তাহলে নাইদার অফ দেম ওয়েন্ট দেয়ার, তাহলে আমরা বুঝতে পারছি নাইদার অফ দেম ওয়েন্ট দেয়ার, তাহলে এখানে আমরা সাহায্যকারী ভার্ব এই বাক্যের মধ্যে পাচ্ছি না। কিন্তু যদি আমরা ওয়েন্টের দিকে লক্ষ্য করি, বুঝতে পারবো যে কি এই টেন্সটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর তোমাদেরকে একটু আগে দেখালাম যে কি পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড নিব, যথারীতি ডিড নিয়েছি। আর দেখো সাবজেক্টটা হচ্ছে নাইদার অফ দেম, অবশ্যই তাদের মধ্যে কেউ না, অনেকেই আছে এখানে, এই জন্য আমরা প্রোনাউন, তার প্রোনাউন হচ্ছে দে নিয়েছি, তাই না? আমরা দেখতে পাচ্ছি তার প্রোনাউনটা দে নিয়েছি আর ইন্টারোগেশন চিহ্নটা বসিয়ে দিয়েছি। ওকে, রুল 8-এর দিকে আমরা যদি একটু আসি, দেখো বাক্যের সাবজেক্ট হিসেবে খেয়াল করো এভরিওয়ান, এভরিবডি, সামবডি, তারপরে সামন, নোবডি, এনিবডি, এনিওয়ান, এগুলো যদি থাকে তাহলে এদের জন্য প্রোনাউন হিসেবে আমরা সবসময় দে ইউজ করব। মানে সাবজেক্টের জায়গায় যদি আমরা এই এগুলো পাই, সাবজেক্টগুলো পাই, দেখো এভরিওয়ান, এভরিবডি, সামবডি, সামন, নোবডি, এনিবডি, এনিওয়ান, তাহলে আমরা প্রোনাউন হিসেবে দেই ব্যবহার করব। যথারীতি আমরা উদাহরণের দিকে একটু খেয়াল করি, দেখো নোবডি ফোনড, কেউ ফোন করেছিল না। একইভাবে নোবডি এবং নোবডি মানে জানো তোমরা যে কি বাক্যটা নেগেটিভ বাক্য হয়ে গেছে নোবডি থাকার কারণে, নোবডি ফোনড, এবং আমরা সাহায্যকারী ভার্ব বাক্যে পাচ্ছি না, সাহায্যকারী ভার্ব কিন্তু বাক্যে পাচ্ছি না, কিন্তু আমরা জানি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য ডিড নিলাম আর নোবডির জন্য দে নিলাম। বাক্যটা নেগেটিভ, তাই ট্যাগ হলো অ্যাফার্মেটিভ, তাই না? নো ডিড দে। আরেকটা উদাহরণ আমরা একটু খেয়াল করি, দেখো এভরিবডি লাইকস ফ্লাওয়ার, তাই না? এভরিবডি লাইকস ফ্লাওয়ার, এটা খেয়াল করো, আমরা এখানে পাচ্ছি এভরিবডি সাবজেক্ট এবং এটা পাচ্ছি লাইকস, তাই না? দেখো সাবজেক্ট ভার্বটা পাচ্ছি আমাদের লাইকস। তো লাইকস যদি আমরা ভার্ব পাই, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্ব, দেখো এই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হচ্ছে, সাবজেক্ট হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমাদের ট্যাগ কোশ্চেনের নিয়মটা, এই বাক্যটা আমরা অনেকেই ভুল করি। দেখো ট্যাগ কোশ্চেনের নিয়মটা বলা হয়েছে যে কি এভরিবডি যদি থাকে, লক্ষ্য করো এই যে দেখো এভরিবডি থাকলে প্রোনাউন হিসেবে নিতে হবে দে, তাই না? প্রোনাউন হিসেবে নিতে হবে এভরিবডি থাকার কারণে দেখো আমরা এখানে দে নিয়েছি। আর বাক্যটা যেহেতু অ্যাফার্মেটিভ, আমরা এই জন্যে, এবং হচ্ছে দেখো এখানে সাহায্যকারী ভার্ব নাই, লাইকস থেকে আমরা বুঝতে পারছি এখানে ডু অথবা ডাজ নিতে হবে। আর আমরা ডে এর ক্ষেত্রে তো ডাজ ইউজ করতে পারি না, সেই জন্য আমরা ডু নিয়েছি, দেখো ডু নিয়েছি আর তার সঙ্গে নট করে দিয়েছি, তাহলে ডন্ট দে। এবার খেয়াল করো, আমরা রুল 9-এ আমরা শেষের দিকে আছি। দেখো সাবজেক্ট হিসেবে যদি নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এগুলো থাকে, তাহলে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। আগে রুলসের সঙ্গে একটু মিল রেখে আমি রুলসটা সাজিয়েছি, এই রুলটাও সাজিয়েছি। দেখো নাথিং, এনিথিং, সামথিং এবং এভরিথিং যদি থাকে তাহলে ইট ব্যবহার করতে হবে। দেখো নাথিং হ্যাজ হ্যাপেন্ড, তাহলে আমরা এখানে হ্যাজ পাচ্ছি, তাহলে দেখো হ্যাজ বাক্যটা হচ্ছে নাথিং থাকার কারণে নেগেটিভ হয়ে গেছে, এই জন্য নাথিং এবং নাথিং সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে ইট হবে, তাই না? প্রোনাউন হিসেবে ইট, তাহলে হ্যাজ ইট। আবার দেখো এভরিথিং ইজ অল রাইট, আবার দেখো আমরা ইজন্ট নিচ্ছি কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তাহলে ইজের সঙ্গে নট করলাম আর এভরিথিংয়ের জন্য ইট করলাম, তাহলে ইজন্ট ইট। ওকে, রুল 10-এ আসি একটু। দেখো রুল 10-এ কি বলছি, সাবজেক্ট হিসেবে দেখো অল অফ আস, সাম অফ আস, নান অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস ইত্যাদি যদি থাকে তাহলে প্রোনাউন হিসেবে আমরা উই ব্যবহার করব। কারণ দেখো অল অফ আস এটা যদি সাবজেক্ট থাকে, এখানে কিন্তু দেখো আস আছে, তাই না? সব ক্ষেত্রে আস, তাহলে আমরা এটা দেখেও বুঝতে পারি যে সাবজেক্ট হিসেবে আমরা প্রোনাউন হিসেবে উই নিতে পারি। চলো, অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং,
দেখো অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমরা আমাদের সবাই মিটিংয়ে যোগদান করেছিল, তাই না? অ্যাটেন্ডেড এখানে এটা হচ্ছে ভার্ব, এই জন্য আমরা বুঝতে পারছি ভার্বের পাস্ট ফর্ম ডিড নিলাম, বাক্যটা অ্যাফার্মেটিভ নট করে নিলাম ডিডন্ট, আর অল অফ আসের জন্য আমরা প্রোনাউন হিসেবে নিলাম উই, হয়ে গেছে। আবার দেখো নান অফ আস, এটা হচ্ছে সাবজেক্ট, ক্যান আছে আমাদের এখানে, তাহলে ক্যান নিতে পারি আমরা, ক্যান নিলাম, নট নিতে পারবো না কারণ নান অফ আস এটা একটা নান থাকার কারণে নেগেটিভ হয়ে গেছে বাক্যটা। দেখো ক্যান ব্যবহার করলাম এবং উই করে দিলাম, তাই না? তাহলে নান অফ আসের জন্য উই। পরবর্তী রুলসটা আমরা যদি একটু খেয়াল করি, দেখো পরের রুলসটা আমরা একটু দেখি। সাবজেক্ট হিসেবে যদি একইভাবে দেখো অল অফ ইউ, ওখানে ছিল অল অফ আস, এখানে কিন্তু ইউ, তাহলে দেখো সাম অফ ইউ, আবার দেখো নান অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ পাচ্ছি, মানে সবশেষে ইউ পাচ্ছি, তার মানে বুঝতেই পারছো প্রোনাউন হিসেবে আমাদেরকে কী ব্যবহার করতে হবে, ইউ। তো আমরা একটা সেন্টেন্স দেখি, এক্সাম্পলসগুলো একটু খেয়াল করি। সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, আমাদের কেউ কেউ ভালো কথা বলতে পারে। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারছি, ক্যান হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব, বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, ট্যাগ হবে নেগেটিভ, তার মানে ক্যানের সঙ্গে নট যুক্ত করে ক্যান্ট হয়ে গেল। আর সাম অফ ইউ থেকে আমরা প্রোনাউন হিসেবে নিচ্ছি ইউ। এভরি ওয়ান অফ ইউ আর ওয়েল ইন ইংলিশ, তো খেয়াল করো আমরা এখানে আর আছে সাহায্যকারী ভার্ব, আমরা বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে আর্নড নিলাম, এবং এভরি ওয়ান অফ ইউ এখান থেকে আমরা প্রোনাউন পাচ্ছি ইউ, আমাদের বাক্যটা হয়ে গেছে। দেখো আমাদের পরবর্তী রুলসটা দেখি, একই ধরনের রুলস আমরা কিন্তু মনে রাখতে হবে। অল অফ দেম, এখানে কিন্তু দেখো দেম আছে, তাই না? তারপরে দেখো সাম অফ দেম, নান অফ দেম, আবার দেখো এভরি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, মানে সব ক্ষেত্রে শেষে গিয়ে আছে দেম, তার মানে বুঝতেই পারছো তোমাদের প্রোনাউন হিসেবে এখানে দে ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করি, চলো। অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, খেয়াল করো অল অফ দেম আর ভেরি সিনসিয়ার, তাহলে আমাদের এখানে সাহায্যকারী ভার্ব আর, আমরা আর নিলাম, বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নট করে নিয়েছি আর্নড, আর এই অল অফ দেম থেকে আমরা প্রোনাউন নিলাম দেম। পরবর্তী উদাহরণটা আমরা একটু দেখি। মোস্ট অফ দেম দেখো ওয়্যার অ্যাবসেন্ট, অধিকাংশই অনুপস্থিত ছিল, তাহলে আমরা ওয়্যার পাচ্ছি, বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ওয়্যার নট করলাম, আর মোস্ট অফ দেম থেকে আমরা প্রোনাউন হিসেবে দে নিলাম। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় শেষের দিকে আসছি এবং আমরা শেষ রুলসটা একটু দেখে নিচ্ছি, ট্যাগ কোশ্চেনের শেষ রুলস, এবং একটা ক্লাসেই তোমরা পুরো ট্যাগ কোশ্চেনটা শিখে নিতে পারছো, যদিও ক্লাসটা ছোট কিন্তু তারপরে তোমরা শিখে নিতে পারছো। চলো আমরা শেষ রুলসটা একটু দেখে নিই। এছাড়াও দেখো কয়েকটা বিষয়, কোনো স্থান, যদি কোনো স্থান প্রকাশ পাই, কোনো স্থানের নাম থাকে, প্রাণী, তারপরে দেখো বস্তু, সময় পাচ্ছি, শিশু অথবা কোনো দোষ বা গুণের নাম যদি প্রকাশ পাই, তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। মানে এগুলো যদি সাবজেক্ট হিসেবে আমাদের কোথাও থাকে, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে কোনো স্থান, প্রাণী, বস্তু, সময়, শিশু, দোষ গুণের নাম যদি উল্লেখ থাকে, তাহলে আমরা প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। তাহলে দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই বাক্যটা লক্ষ্য রাখো, অনেস্টি হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট, বুঝতে পারছো, একটা গুণের নাম। তাহলে আমরা কি করতে পারি, ইজের সঙ্গে আমরা ইজন্ট করে নিলাম, আর অনেস্টির জন্য আমরা কিন্তু দেখো প্রোনাউন হিসেবে আমরা এখানে ইট নিয়েছি। এবং দেখো রাজশাহী ইজ ফেমাস ফর ম্যাঙ্গো, যদি বাক্যটা এরকম হয় তাহলে দেখো আমাদের সাবজেক্ট হচ্ছে এখানে রাজশাহী, তাই না, একটা স্থানের নাম। তাহলে আমরা কি করব, প্রথমে সাহায্যকারী ভার্ব এবং বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইজন্ট করলাম, ইজের সঙ্গে নট করে ইজন্ট করলাম, এবং রাজশাহী একটা প্লেসের নাম প্রকাশ করার কারণে আমরা কিন্তু প্রোনাউন হিসেবে ইট নিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের রুলসের আমরা ট্যাগ কোশ্চেনের যে নিয়মগুলো শিখছিলাম, সেই নিয়মগুলো তোমাদের জন্য 13টা নিয়ম আমি রেখেছি। এই নিয়মের মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত ট্যাগ কোশ্চেনের বাক্যগুলোকে খুব সহজেই ট্যাগ কোশ্চেন জুড়ে দেওয়া প্রশ্ন তোমরা অ্যাড করে দিতে পারো এবং খুব সহজেই প্রশ্নের সমাধান করতে পারো। আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রাখছি, একটু খেয়াল করো। হোমওয়ার্কটা হচ্ছে, পরীক্ষাতে ডিরেক্টিভটা কী থাকে দেখো, পরীক্ষাতে বলা থাকে মেক ট্যাগ কোশ্চেনস অফ দিস ফলোয়িং স্টেটমেন্টস, এরকম একটা কথা থাকে, এবং থাকে দেখো হচ্ছে 5টার জন্য 5 মার্কস, ঠিক আছে, 5টার জন্য 5 মার্কস। এবং এটা দেখো যশোর বোর্ডে 2017 সালের একটা প্রশ্ন। দেখো তোমরা যদি প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করো, এভাবে প্রশ্নটা এসেছিল আর কি, 5টা বাক্য, এবং এইভাবে প্রশ্ন ছিল, আমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। তাহলে আমরা যেভাবে শিখলাম, যে রুলসগুলো আমরা শিখতে পেরেছি, 13টা রুলস, এই রুলসগুলো যদি তোমাদের ভালো করে একটু আয়ত্ত করতে পারো, তাহলে যে কোনো ট্যাগ কোশ্চেনের উত্তর কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য আজকে এতটুকুই। পরবর্তী কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।